নমস্কার ভিউয়ার্স, আবারও আমরা এসে গেছি সিডসা প্রোডাকশানের নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা নো কুলিং ডিউ টু ইভাপোরেটর ডিফ্রিজার ওরফে ইভাপোরেটর লিকেজের উপর বেশ করে যে ভিডিওটি বানিয়েছিলাম তার পার্ট 2 নিয়ে। এই পর্যায়ে আমরা লিক টেস্টিংয়ের পর কিভাবে আমরা একটা ইভাপোরেটর অফ রেফ্রিজারেটরে চেঞ্জ করব সেই ব্যাপারে এই ভিডিওতে দেখাবো এবং আলোচনা করব। তো সুতরাং আমরা এর আগে দেখেছিলাম কি না লিক টেস্টিং করতে হয় কেমন করে, বা লোকাল প্রসেসে লিক টেস্টিং কীভাবে করা যায়, এবং ইভাপোরেটরে খুঁচিয়ে বরফ বার করতে গেলে কীভাবে ইভাপোরেটর লিক হয়ে যেতে পারে এবং তার ফলে কত রকম কী হয়রানি হতে পারে সেই ব্যাপারে। তো এরপর আমরা সেই ইভাপোরেটরের লিকটা কনফার্ম করতে পেরেছি পার্ট 1-এ, এবং পার্ট 2-তে আমরা চেষ্টা করব সেই ইভাপোরেটরটাকে চেঞ্জিং করার বেস্ট প্রসেস সম্বন্ধে আলোচনা করে পার্ট 2-তে আমরা আলোচনা করব সেই ইভাপোরেটরটি চেঞ্জিং করার বেস্ট প্রসেস সম্বন্ধে। তো সুতরাং দেরি না করে তোমরা ভিউয়ার্সরা দেখতে থাকো নো কুলিং ডিউ টু ইভাপোরেটর লিকেজ এর পার্ট 2-তে, যেখানে আমরা ইভাপোরেটর কেমন করে চেঞ্জিং করা হয় সে সম্বন্ধে দেখাবো। এর পরে কোনো একটা সেকশন থেকে আমাকে পাইপটাকে কাটতে হবে একটা ভালো জায়গা দেখে, তাতে কি হবে না আমরা পরবর্তী ক্ষেত্রে কুলিং কয়েলটা যখন নতুন লাগাবো জুড়তে সুবিধা হবে, ঠিক আছে। এবং যে কম্প্রেসারে যখন হিট দেওয়া হয় বা সাকশন লাইনে যখন হিট দেওয়া হয় তখন কম্প্রেসার অনেকটা হিট নিয়ে নেয় বা কম্প্রেসার গরম হয়ে যায়। আমি যদি একটু ডিফারেন্স রেখে পাইপ লাইনটা কাটি তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা থাকবে না। তো অতএব আরেকটা যেটা তো প্রথমেই বলেছিলাম যে আমরা কি করব না স্টেপ বাই স্টেপ করব। কুলিং কয়েল তো আমাকে অলরেডি পাল্টাতেই হবে, কিন্তু তাহলেও আমি ক্যাপিলারি টিউব খুললাম না, আমি কি করলাম প্রথমে সাকশন লাইনটা খুলব। এই সাকশন লাইনটা কাটবো বা খোলার জন্য আমার কাছে কি রয়েছে, কপার টিউব কাটার। তোমরা সবাই জানো কপার টিউব কাটার কীভাবে কাজ করে। তো এরপর আমি এই কপার টিউব কাটারটা নিয়ে কাজ করব। তো একটা জায়গায় এটাকে আমি প্লেস করব, তোমরা দেখতে থাকো। এবং কম্প্রেসার থেকে আলাদা হয়ে গেল। এটা করার কারণ কি? এটা করার কারণ একটাই যে ইভাপোরেটরে কোন জায়গাটা করে লিক আছে সেই জায়গাটা আমি একদম কনফার্ম হয়ে যাব যে এই জায়গাটা করে আমার লিক আছে। এরপর আমাদের চার্জিং পোর্ট তৈরি করার পালা। আমরা কি করব, চার্জিং পোর্ট তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি চার্জিং লাইন যেহেতু সিল ইউনিট কম্প্রেসার এবং আগে কোনো দিন রিপেয়ারিং হয়নি, এই জায়গা করে পিঞ্চ করা রয়েছে এবং তারপর সিল করা রয়েছে। যদি এর আগে কোনো দিন রিপেয়ারিং হতো তাহলে এই জায়গাটা করে অন্যরকম কাজ করার পজিশন তোমরা দেখতে পেতে। তো আমি প্রথমে বলেছিলাম এটা টিউব কাটার দিয়ে কাটবো, কিন্তু দেখা যাচ্ছে এই জায়গার করে পিঞ্চ রয়েছে, টিউব কাটার দিয়ে কাটানো বা ঘোরার একটুখানি অসুবিধে আছে। তাই জন্য টিউব কাটার আমরা ইউজ করব না। টিউব কাটারের পরিবর্তে আমি হ্যাকসো দিয়ে কাটবো, যাতে কি হবে এখান থেকে এখান পর্যন্ত যে স্পেসটা পাবো এখানে পাইপ লাইন জয়েন করতে সুবিধে হবে। কারণ কি না আমরা আগেই বলেছি এখান থেকে যদি আমি কাটি তাহলে কম্প্রেসার হিটেড হয়ে যাবে, ফলে আমাদের ব্রেজিং করতে বা কম্প্রেসারের ক্ষতি হতে পারে। সেই কারণের জন্য যেহেতু আমার প্রসিডিওর রয়েছে বা পাইপ লাইন রয়েছে, পাইপ লাইন কিছুটা রেখে তারপর আমি হ্যাকসো ব্লেড দিয়ে এখান থেকে আমি কাটবো। তো সুতরাং কাটা আরম্ভ করা যাক। হ্যাকসো ব্লেড আমার মার্কিং করা জায়গায় রাখলাম, রেখে এইভাবে এটাকে কাটতে থাকবো।
দেখো কাটা হয়ে গেল। কেমন হ্যাকসো ব্লেড দিয়ে আমি চার্জিং পাইপটা কেটে ফেললাম। আচ্ছা, এইবার আমাদের কাজ হচ্ছে কন্ডেন্সারটা থেকে ড্রায়ার ফিল্টার যেটা আছে, প্রত্যেকবার গ্যাস চার্জিংয়ের সময় ড্রায়ার ফিল্টার কেটে ফেলতে হয়। তো সুতরাং আমি এখান থেকে ড্রায়ার ফিল্টারটা কেটে ফেলবো। ওকে, এখানে তো যেহেতু স্টিলের পাইপ, সেহেতু অবশ্যই আমাকে হ্যাকসো দিয়ে কাটতে হবে। কেমন? তো তার জন্য আমি যদি কন্ডেন্সারটাকে একটু ফ্রি করে দিই তাহলে অনেকটা সুবিধা হবে। কেমন? কন্ডেন্সার এখানে লক রয়েছে, তো এটা ফ্রি করব কি করে কন্ডেন্সারটাকে? না, কন্ডেন্সারটাকে ফ্রি করার জন্য আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে এসেছি। ওকে, স্ক্রুড্রাইভারের যেটা মাইনাস দিক অর্থাৎ ফ্ল্যাট দিক, সেই দিকটা আমি ইউজ করব। এইবার আমরা কন্ডেন্সারটাকে ফ্রি করব। তার জন্য দেখো এই জায়গাটা, এটাকে আমি একটুখানি হোলটা, কন্ডেন্সারের ঠিক তলার দিকটা যেখানটা লকটা আছে তার হোলটা একটুখানি বাড়িয়ে নিচ্ছি। দেখা গেল হোলটা বেড়ে গেল। ঠিক একইভাবে এর প্যারালালি এই জায়গাটা করে আমি একটুখানি হোলটাকে বাড়িয়ে নিচ্ছি। তাতে কী হলো, গ্যাপটা বেড়ে গেল। এবং এইবার আমি যদি এটাকে তুলি ওপর দিকে বা এটাকে নিচের দিকে নামাই, তাহলে দেখা যাবে ইজিলি কন্ডেন্সারটা, তাহলে দেখা যাবে দেখো ইজিলি কন্ডেন্সারটা বাইরের দিকে বেরিয়ে আসছে। এই লকটা বেরিয়ে এসছে এবং আস্তে আস্তে দেখছি দেখো পুরোটাই ফ্রি হয়ে গেল। এবারে এই ফ্রি কেন করলাম না, এখানটা করে ফ্রি করার সঙ্গে সঙ্গে এই জায়গাটা করেও আমার ফ্রি হয়ে গেল কিছুটা, তাতে আমার হ্যাকসো দিয়ে কাটতে সুবিধা হবে। ওকে, তো আমি একটুখানি যোগান রেডি করে নিই, তারপর তোমরা আবার কাটা দেখবে। ফিল্টার ড্রায়ারটা আমি এবার কেটে ফেলেছি। ফিল্টার ড্রায়ারটা তোমাদের কোনখানে ছিল? এই জায়গায় লাগানো ছিল। এখান থেকে আমি হ্যাকসো দিয়ে কেটে ডিসকানেক্ট করেছি। এরপর যেটা করতে হবে, এরপর ক্যাপিলারি টিউবটাকে আমরা ফিল্টার ড্রায়ার থেকে আলাদা করব। দেখো ক্যাপিলারি টিউব ওরফে রেফ্রিজারেন্ট কন্ট্রোল ডিভাইস যেটা ছিল, সেটা ফিল্টার ড্রায়ার থেকে আমি আলাদা করছি। যেহেতু এটা ড্যামেজ, ফিল্টার ড্রায়ারটা চেঞ্জ করে নতুন লাগাবো বা ক্যাপিলারি টিউবটাকেও নতুন লাগাবো, সেহেতু আমাদের অত টেনশন নেওয়ার কিছু নেই। খুব ভালো করে দেখো, আমি এখানটা করে মোটামুটি একটা কাটার মতো জায়গা করে নিয়েছি। ব্যাস দেখো ফিল্টার ড্রায়ারটা কেটে আলাদা হয়ে গেল, ক্যাপিলারি টিউবটা আমার এখানে আলাদা জায়গায় চলে এলো। ওকে, মোটামুটি কাটাকুটির কাজ এখানে শেষ হয়ে গেল। এরপর ইভাপোরেটর আমরা রিপ্লেস করব। কেমন? তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এটাকে আর একবার আমি চালিয়ে দেখে নেব অয়েল পাম্পিং করছে কি না, বা আমার কন্ডেন্সার দিয়ে ঠিকমতো প্রেসার আসছে কি না, আর একবার আমরা এটা চালু করে দেখে নেব। যদি কম্প্রেসার অয়েল পাম্পিং প্রবলেম থাকে তাহলে কি হয় না, আমি যদি ইভাপোরেটর চেঞ্জিং করি তাহলেও কিন্তু আমার প্রবলেম সলভ হবে না, কারণ পরবর্তী ক্ষেত্রে কম্প্রেসার অয়েল পাম্পিং করে আবার ইভাপোরেটরকে অয়েল চুকিং করে দেবে। তাই জন্য আমরা একটু কনফার্ম হতে চাইছি, এবং ইভাপোরেটরটা চেঞ্জ করার আগে আমরা কি করব না, কম্প্রেসারটাকে কন্ডেন্সার সমেত একবার সেলফ ফ্ল্যাশিং করে দেখে নেব কম্প্রেসার অয়েল পাম্পিং করছে কি না। যদিও আমরা জানি এই ধরনের সেলফ ফ্লাশিং বা এয়ারের মাধ্যমে ফ্লাশিং করার ফলে কম্প্রেসারের ক্ষতি হয় বা কম্প্রেসার অয়েলের সঙ্গে ময়েশ্চার মিশে যাওয়ার চান্স থাকে, তা সত্ত্বেও কিছুটা রিস্ক নিয়েই আমরা এটা কি করব না, সেলফ ফ্লাশিং করব, যাতে আমরা বুঝতে পারি, কনফার্ম হতে পারি কম্প্রেসারটা একবারই ওকে আছে, শুধু চললেই হবে না, কম্প্রেসারের প্রেশার বা ডিসচার্জ প্রেশার ঠিক আছে কি না, এবং তার সঙ্গে এটি অয়েল পাম্পিং করছে কি না। তো সুতরাং এইভাবে আমরা অয়েল পাম্পিং টেস্টিং করে নেব একদম লোকাল প্রসেসে,
তারপর আমরা নেক্সট পর্যায়ে কাজ করতে যাব। এরপর আমরা যে চার্জিং পাইপটি কেটেছিলাম সেই চার্জিং পাইপটি সঙ্গে চার্জিং ভালভ বা চায়না ভালভও কেউ বলে সেটি জয়েন করব এবং জয়েন করে সেখান থেকে চার্জিং পোর্ট বা গ্যাস চার্জিংয়ের জন্য রাস্তা তৈরি করব। সুতরাং এই যে চার্জিং পাইপ, যেহেতু সেই চার্জিং পাইপটি এখনও পর্যন্ত নতুন আছে এবং দীর্ঘদিন কাস্টমারের বাড়িতে ইউজ হয়েছে, তাই তার মধ্যে একটা ময়লা লেয়ার পড়ে গেছে। তো তাই জন্য আমরা কি করব, চার্জিং পাইপটি ভালো করে সিরিজ কাগজ এবং ফাইল দিয়ে ঘষে কপারটিকে ক্লিন করব এবং সেখানে প্রয়োজন পড়লে সোয়েজিং করব। সোয়েজিং করে আমি চার্জিং ভালভ বা চায়না ভালভ জয়েন করব। চার্জিং ভালভ বা চায়না ভালভ যেটা আমরা জয়েন করব সেটা সবসময় আমাদের কি হয়ে থাকে না, একই ডায়ামিটার অর্থাৎ কোয়ার্টার 1/4 ডায়ামিটারে হয়ে থাকে। সেক্ষেত্রে চার্জিং পাইপটাকে আমাকে সোয়েজ করতে হবে, তারপর চার্জিং ভালভটি জয়েন করতে হবে। তো আমরা যদি আর একটু ইজি প্রসেস করে থাকি, যেহেতু চার্জিং পাইপটা একটু এক্সটেন্ড করলে ভালো হয়, তাই আমি চার্জিং পাইপের সঙ্গে 316 পাইপ জয়েন করে নিতে পারি ব্রিজিং করে একটা প্রান্তে, এবং অন্য প্রান্তে আমরা কি করতে পারি না, চার্জিং ভালভ বা চায়না ভালভটি জয়েন করে নিতে পারি। অতএব দেখতে থাকো কিভাবে আমরা চার্জিং পাইপের সঙ্গে চার্জিং ভালভ জয়েন করি এবং করে ক্লিন করে চার্জিং পোর্ট তৈরি করি। যেহেতু এখানে থার্মোস্ট্যাট সুইচ লাগানো আছে অর্থাৎ ডাইরেক্ট কুল রেফ্রিজারেটর, এবং আমরা জানি থার্মোস্ট্যাট সুইচ সাধারণভাবে ডাইরেক্ট কুল রেফ্রিজারেটরে যেটি লাগানো থাকে সেটা হচ্ছে কয়েল সেন্সিং টাইপ বা ইভাপোরেটর সেন্সিং টাইপ। সুতরাং থার্মোস্ট্যাটের টেল অর্থাৎ থার্মাল বাল্বটি যার মধ্যে ভোলাটাইল লিকুইড থাকে সেটা ইভাপোরেটর কয়েলের সঙ্গে অ্যাটাচ করা থাকে। তো এক্ষেত্রে আমাদের থার্মাল বাল্বটি কুলিং কয়েল অথবা ইভাপোরেটরের সঙ্গে অ্যাটাচ করা আছে। তো সুতরাং ইভাপোরেটর রিমুভ করার আগে বা বাইরে বের করার আগে আমাকে থার্মোস্ট্যাট সুইচের থার্মাল বাল্বটি ডিসকানেক্ট করতে হবে, এবং দেখতে থাকো আমরা কীভাবে থার্মাল বাল্বটি ডিসকানেক্টিং করছি। এইবার ইভাপোরেটর কয়েলটি অর্থাৎ ডিপ ফ্রিজটি যেটি বরফ বার করতে গিয়ে লিক হয়ে গেছে, সেই ইভাপোরেটর কয়েলকে বা ডিপ ফ্রিজটাকে আমাদেরকে কি করতে হবে, রিমুভ করতে হবে বা আমাদের মেন রেফ্রিজারেটর থেকে বার করতে হবে। সুতরাং প্রথমে আমরা দেখব যে না, এই ইভাপোরেটরটা মেন বডির সঙ্গে ইভাপোরেটর ফ্রেমের মাধ্যমে স্ক্রু আপ করা আছে। তো আমাকে প্রথমে আনস্ক্রু করতে হবে ইভাপোরেটর ফ্রেমটাকে, এবং তারপর আস্তে আস্তে সাকশন লাইনটি পেছন দিক থেকে সোজা করে সামনের দিকে টানতে হবে, অর্থাৎ সামনের দিকে পুল করতে হবে বা টানতে হবে। ফলে ইভাপোরেটর ফ্রেম সমেত আমাদের যে ডিপ ফ্রিজ রয়েছে বা ইভাপোরেটর রয়েছে সেটি সরাসরি সামনে খুব সাবধানে বেরিয়ে চলে আসবে। এরপর ইভাপোরেটর ফ্রেমটি রেখে দিয়ে মেন যে ইভাপোরেটর অর্থাৎ কুলিং কয়েল যেটা রয়েছে সেটাকে আমাদেরকে রিপ্লেসিংয়ের জন্য বা রিপেয়ারিংয়ের জন্য পাঠাতে হবে। ওকে, তো দেখতে থাকো কেমন করে ইভাপোরেটরটি মেন বডি থেকে স্ক্রু খুলে আমরা রিমুভ করছি অর্থাৎ বার করছি।
দেখো এবার আমরা চার্জিং পাইপটির জন্য গ্যাস চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট তৈরি করছি। চার্জিং পাইপের সঙ্গে আমি অলরেডি চার্জিং ভালভ এখানে লাগিয়ে রেখে দিয়েছি এবং কম্প্রেসারের সঙ্গে আমরা এটা জয়েন করব চার্জিং পোর্টটা। ঠিক আছে, অলরেডি আমি এর সঙ্গে সুইচিং রেডি করে রেখেছি। আমি এখানে ব্রেজিং করব, তার জন্য দেখতে থাকো। ব্রেজিং করার পর হয়ে গেল। ব্রেজিং করার পর আমি একবারে ভালো করে দেখে নেবো ব্রেজিংটা ঠিকঠাক হয়েছে কিনা। এদিক থেকে দেখতে পাচ্ছি খুব ভালোই হয়েছে। তলার দিক থেকে দেখি ব্রেজিংটা ঠিক আছে কিনা, এবং পেছন দিক থেকে দেখবো ব্রেজিংটা হয়েছে কিনা। কেমন তো জানি না কতখানি দেখাতে পারলাম, কিন্তু ব্রেজিংটা আমরা কমপ্লিট হয়েছে কিনা এটা দেখে নিলাম। ঠিক আছে, সবাই দেখো আমার কাছে নতুন কুলিং কয়েল এসে গেছে। নতুন কুলিং কয়েল আমি লাগানোর আগে, নতুন যখন কুলিং কয়েল কিনে নিয়ে আসবে তখন এই কুলিং কয়েল বা ইভাপোরেটরের সঙ্গে দেখো একটা জায়গায় রাবার দেওয়া আছে। যদি এর মধ্যে থেকে রাবারের গ্যাস বের হয়, তার মানে কোম্পানি থেকে রেডি করেই পাঠায় যে এর মধ্যে যদি লিক থাকে তাহলে এই গ্যাসটা এখান থেকে বেরোবে না। আর যদি লিক থেকে থাকে বা ডিফেক্টিভ থাকলে তাহলে এখান থেকে কোনো গ্যাস বেরোবে না, কিন্তু না থাকলে কিন্তু এখান থেকে গ্যাস বেরোবে। আমি ক্যাপটা প্রথমেই খুলছি, দেখো গ্যাস বেরিয়ে গেল, অর্থাৎ এর মধ্যে কোনো লিক নেই, কুলিং কয়েল একদম ওকে আছে। এইবার এই ইভাপোরেটরটাকে আমরা ঠিকভাবে লাগাবো। তো তার জন্য প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এর পাইপ লাইন যেটা আছে সেটা আস্তে আস্তে আমি সোজা করব। কেমন, এটাকে আমি আস্তে আস্তে দিয়ে লাগানোর পালা। দেখতে থাকো ইভাপোরেটরটা কি করে লাগাবো।
কুলিং কয়েল এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক একইভাবে এটার মধ্যে কুলিং কয়েল আমার লাগানো হয়ে গেল। এই কুলিং কয়েল লাগানোর পর এবার বাকি আমার সাকশন লাইন রইল, সাকশন লাইন জয়েনিং, ড্রায়ার ফিল্টার জয়েনিং এবং অবশেষে গ্যাস চার্জিং। ওকে, দেখতে পাচ্ছ নতুন কুলিং কয়েল এটা। আচ্ছা, পুরাতন কুলিং কয়েলটা একটু দেখিয়ে দিই। দেখো, পুরাতন কুলিং কয়েল চেঞ্জ করে নতুন কুলিং কয়েল লাগানো হয়ে গেল। ঠিক আছে, ইতিমধ্যে সাকশন লাইন যেটা আছে সেই সাকশন লাইনটা আমি ইনসুলেট করে দিয়েছি এবং খুব সুন্দরভাবে ঘুরিয়ে এইভাবে আমি সাকশন লাইনটাকে নিয়ে চলে এসেছি একদম এই পজিশনে। এইবার হচ্ছে সাকশন লাইন ব্রেজিং করার পালা। ঠিক আছে, এইবার যদি আমি ব্রেজিং করি, যে জায়গাটা এখানে আমি যদি হিট দিই তাহলে কিন্তু কি হবে না, ইলেকট্রিক্যালে যাওয়ার বা ইলেকট্রিক্যাল কানেকশানে যাওয়ার চান্স অনেকটাই কম। ওকে, দেখে নিলাম যে হবে কি না। এরপর আমি আবার ব্রেজিং করব। এবার দেখো, ব্রেজিং করার জন্য আমি ব্রেজিং স্টিক, লাইটার এবং বাকি যেসব জিনিসপত্র লাগছে সেসব নিয়ে রেডি হয়ে গেছি। দেখো, ব্রেজিং করব। যদি এইভাবে অ্যাঙ্গেলে হিট দিই তাহলে অনেকটাই চান্স আছে কোনো কিছু ড্যামেজ না হওয়ার। আমি এই অ্যাঙ্গেল থেকে ব্রেজিংটা করতে চাইছি, ভালো করে বুঝলে তো। দেখো এবার ব্রেজিং কেমন করে হয়। সাকশন লাইন জয়েনিং করছি ব্রেজিং করে। আমরা দেখব ঠিকঠাক হয়েছে কিনা, দেখা যাক। এদিকটা জয়েনিং করে দিয়েছি, ব্রেজিং করেছি। এদিকটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক একইভাবে আমি সব দিকটাই চেক করব। দেখো, মনে হচ্ছে তো নো চান্স লিক হওয়ার, তাও পরবর্তী ক্ষেত্রে আমরা এটা টেস্টিং করে নেব। আচ্ছা, আর একটা জায়গা দেখে নাও, এখানেও 316 জয়েন করেছি। অনেক প্রবলেম হয়, সেই জয়েনিংটা আমি করতে যাচ্ছি। জয়েনিং, যে জয়েনিংটা করতে করাতেই আমার প্রবলেম হয়, দেখতে পাচ্ছি। দেখো, এবার একবার চেক করে নিই ভালো করে। এইবার দেখা, আমাদের রেফ্রিজারেটরের চার্জিং লাইন, ফিল্টার, ড্রায়ার সবই প্রায় রেডি। এবার আমরা ভ্যাকুম করে গ্যাস চার্জিং করব। তো শেষ হলো ইভাপোরেটর চেঞ্জিং এর পার্ট 2। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে
যে রেফ্রিজারেন্ট ওরফে গ্যাস চার্জিং কেমন করে করতে হয়। তো সুতরাং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করবে এবং ওয়েট করো পরের ভিডিও, যেখানে আমরা কি করব না কি করে গ্যাস চার্জিং করে ইভাপোরেটরটা রিপ্লেসিংয়ের পর মেশিনটাকে প্রপার কুলিং দিতে পারি সে ব্যাপারে আলোচনা করব। ওকে, টাটা, বাই।